গর্ভবতী মেয়েকে দেখতে বাবা 115 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে দেখেন তার মেয়ে অসুস্থ শরীর নিয়ে বড় জয়ের রুম পরিষ্কার করতেছে। বাড়ির সামনে দাঁড়িয়ে মুহূর্তের জন্য থমকে গেলেন আব্দুল করিম। এত দূরের পথ, বাস, রিক্সা, আবার হেঁটে এসে শরীরটা ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু মনের ভিতরে যে অস্বস্তিটা জমেছিল সেটা যেন আরো ভারী হয়ে উঠলো দরজার সামনে দাঁড়িয়ে। তিনি ভেবেছিলেন মেয়েকে দেখবেন, হয়তো একটু হাসি মুখে, হয়তো একটু যত্নে রাখা হয়েছে, কিন্তু দরজার ভেতর থেকে যে দৃশ্যটা তিনি দেখলেন সেটা তার বুকের ভিতর কাঁপিয়ে দিল। তার মেয়ে মেহেজাবিন, যে মেয়েটা ছোটবেলা থেকে একটু জ্বর হলে তিনি নিজের হাতে মাথায় পানি দিয়ে দিতেন, সে মেয়ে আজ ঘেমে একাকার হয়ে বড় যায় রুম মুছতেছে। পেটটা স্পষ্টই ভারী হয়ে উঠছে, মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি, তবুও সে থেমে নেই। মেহো, খুব আস্তে ডাকলেন তিনি। মেহেজাবিন মাথা তুলে তাকাতেই যেন চমকে উঠলো। বাবা! সে উঠে দাঁড়িয়ে একটু এগুতেই টল খেয়ে গেল। আব্দুল করিম ছুটে গিয়ে তাকে ধরে ফেললেন। এই অবস্থা তুই এসব করছিস কেন? মেয়েটা একটু জোর করে হাসলো, যেন কিছুই হয়নি। কিছু না বাবা, এমনি একটু কাজ করছিলাম। ঠিক তখনই পাশের ঘর থেকে বড় যা শারমিন বের হয়ে এলো, পরিপাটি করে সেজে, হাতে অফিস ব্যাগ। সে একবার তাকিয়ে বলল, ও আপনি এসেছেন, ভালোই হয়েছে। আপনার মেয়েকে একটু কাজ কাম শিখতে হবে, সংসার করলে তো এসবই লাগে, তাই না? আব্দুল করিম মুখ শক্ত হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তবে এই অবস্থায়? শারমিন কাজ ঝাঁকালো। আমি তো চাকরি করি আঙ্কেল, সারাদিন বাহিরে থাকি, ঘরের কাজ কে করবে বলেন? এই কথাগুলো এত সহজভাবে বলা হলেও তার ভিতরে একটা কষ্টের খোঁচা লুকিয়েছিল। আব্দুল করিম সেটা অনুভব করলেন, কিন্তু তিনি অতিথি, এই বাড়িতে মেয়ের বাড়ি, তাই সরাসরি কিছু বলতে পারলেন না। মেহেজাবিন তাড়াতাড়ি বলল, বাবা তুমি আসো, আমি চা করে আনছি। তুই বস, কড়া গলায় বললেন তিনি, আমি চা খেতে আসিনি। ঘরের ভেতর একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মেহেজাবিন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি জমে উঠছে, কিন্তু সে সেটা লুকানোর চেষ্টা করছে। বাবা যেন কিছু বুঝতে না পারে, এই চেষ্টাটাই তার চোখে স্পষ্ট। কিন্তু বাবা কি বুঝবেন না? আব্দুল করিম ধীরে ধীরে চারপাশে তাকালেন। ঘরটা পরিপাটি, কিন্তু কোথাও একটা উষ্ণতার অভাব, যেন সবকিছু নিয়ম মাফিক, কিন্তু ভালোবাসা নেই। তোর শরীর কেমন? তিনি নরম গলায় জিজ্ঞেস করলেন। ভালো আছি, খুব ছোট করে উত্তর দিলেন মেহেজাবিন। ডাক্তার দেখাস? হ্যাঁ, মানে সময় পেলে যাই। এই সময় পেলে কথাটা তার কানে খুব খারাপ লাগলো। তিনি বুঝলেন মেয়েটা ঠিক মতো চিকিৎসাও পাচ্ছে না। এমন সময় মেহেজাবিন স্বামীর রাশেদ ঘরে ঢুকলো। সে বাবাকে দেখে একটু থমকে গেল, তারপর কৃত্রিম হাসি দিয়ে বলল, ও আব্বা, আগে জানলে আমি নিয়ে যেতাম। আব্দুল করিম তার দিকে তাকিয়ে বললেন, আমি নিজেই আসতে পারি এখন। রাশেদ একটু অস্বস্তি বোধ করলো। না মানে আপনি কষ্ট করলেন? কষ্ট তো আমার মেয়ের করছে। কথাটা হঠাৎ করে বেরিয়ে গেল তার মুখ থেকে। ঘরের ভেতরে আবার নীরবতা। রাশেদ একটু বিরক্ত হয়ে বলল, আব্বা আপনি বিষয়টা ভুল বুঝছেন, ও তো ঘরের বউ, একটু কাজ করতেই পারে। এই অবস্থায় আবার একই প্রশ্ন। রাশেদ এবার গলায় একটু রাগ মিশিয়ে বলল, সবাই তো করে, আমার ভাইয়ের বউ চাকরি করে, তাই মেহেজাবিন একটু বেশি দেখে। মেহেজাবিন তাড়াতাড়ি বলল, বাবা তুমি বসো না প্লিজ। সে বুঝতে পারছিল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আব্দুল করিম মেয়ের দিকে তাকালেন। সেই ছোটবেলার মেয়ে যে একটুখানি কষ্ট পেলে তার কাছে এসে জড়িয়ে ধরতো, আজ নিজের কষ্ট লুকিয়ে অন্যদের রক্ষা করছে। তার বুকটা হঠাৎ খুব ভারী হয়ে এলো। তুই আমার সাথে চল, হঠাৎ বললেন তিনি। মেহেজাবিন অবাক হয়ে তাকালো। কোথায়? বাড়ি। রাশের সঙ্গে সঙ্গে বলে উঠলো, এটা কিভাবে সম্ভব? এখনো যাবে কিভাবে? আমাদের সংসার আছে, দায়িত্ব আছে। দায়িত্ব শুধু আমার মেয়ের? শক্ত গলায় বললেন আব্দুল করিম। কেউ উত্তর দিল না। মেহেজাবিন আস্তে করে বলল, বাবা আমি ভালো আছি, তুমি দুশ্চিন্তা করো না। এই ভালো আছি কথাটা এতটাই দুর্বল ছিল যে সেটা শুনে কারো বিশ্বাস হওয়ার কথাই না। তবুও সে বলল, কারণ এটাই তার শেখা। আব্দুল করিম বুঝলেন এই মুহূর্তে জোর করলে মেয়েটা আরো বিপদে পড়বে, তাই তিনি চুপ করে গেলেন। ঠিক আছে, তিনি বললেন, আমি আজ থাকি এখানে। এই কথা সবাই একটু অবাক হলো। রাশেদ বলল, থাকবেন? হ্যাঁ, অনেকদিন পর মেয়ের কাছে এসেছি, একটু সময় কাটাই। কিন্তু তার ভেতরে অন্য কিছু চলছিল। তিনি ঠিক করলেন আজ তিনি সব দেখবেন, সব বুঝবেন। তার মেয়ে সত্যিই ভালো আছে নাকি শুধু অভিনয় করছে, সেটা তিনি নিজের চোখে দেখবেন। আর যদি সত্যিটা তার ভয়ের মতোই হয়, তাহলে তিনি চুপ করে থাকবেন না। সেদিন রাতটা যেন অদ্ভুত ভারী হয়ে নেমে এলো সেই বাড়িতে। মেহেজাবিন রান্না করে ব্যস্ত, শরীর খারাপ থাকা সত্ত্বেও একের পর এক কাজ করে যাচ্ছে। আর দূরে দাঁড়িয়ে তার বাবা সবকিছু দেখছে, নীরবে, গভীর ভাবে। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, আমি কি আমার মেয়েকে ভুল জায়গায় দিয়ে ফেলছি? ভোর 5টা। আব্দুল করিম দেখলেন মেহেজাবিন অসুস্থ শরীর নিয়েও থরথর করে কাঁপতে কাঁপতে রান্না করে যাচ্ছে। বাহিরের কলতলায় থালা বাসনের স্তূপ জমে আছে। এই কনকনে ঠান্ডায় মেয়েটা যখন এটো বাসনে হাত দিল, আব্দুল করিম আর স্থির থাকতে পারল না। তিনি শার্টটা গায়ে জড়িয়ে সোজা কলতলায় গিয়ে দাঁড়ালেন। মেহু, সরে দাঁড়া, আমি মারছি। মেহেজাবিন আটকে উঠলো। সি বাবা, তুমি এসব কি বলছো? মেয়ে শ্বশুর বাড়িতে বাবা কাজ করবে, এটা দেখলে লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা বড় কথা না রে মা, তোর এই ফ্যাকাশে মুখটা আমি আর দেখতে পারতেছি না। আব্দুল করিমের কণ্ঠস্বর থরথর করে কাঁপছিল অভিমানে। ঠিক তখনই শারমিন ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে বলল, আঙ্কেল ওকে করতে দিন, অভ্যেস না থাকলে বাচ্চার জন্মের পর সামলাতে পারবে না। শরীর সচল রাখাই তো ভালো, তাই না? আব্দুল করিম এবার আর চুপ থাকলেন না। তিনি শান্ত গলায় বললেন, মা শারমিন, শরীর সচল রাখা আর শরীর নিংড়ে রক্ত বের করে নেওয়া এক কথা নয়। আমার মেয়েটা কি এ বাড়ির বউ নাকি কেনা গোলাম? কথাটা তীরের মতো গিয়ে বিঁধল শারমিনের গায়ে। সে খটখট করে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর রাশেদ চোখ কসলাতে কসলাতে বেরিয়ে এলো। তার চেহারায় বিরক্তি স্পষ্ট। আব্বা, আপনি অকারণে বাড়িতে অশান্তি করছেন। মেহেজাবিন তো কোনো অভিযোগ করেনি, তাহলে আপনার এত সমস্যা কেন?
মেহেজাবিন মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করলো, বাবা তুমি প্লিজ চুপ করো। রাশেদ, তুমি ওনার কথার উপর কথা বলো না। আব্দুল করিম বুঝলেন এখানে তার মেয়ের কোনো সম্মান নেই, আছে শুধু হাড়ভাঙ্গা খাটুনি আর গঞ্জনা। দুপুরে খাবার টেবিলের দৃশ্যটা আরো স্পষ্ট হলো। বড় জার ভাইয়ের পাতে বড় মাছের টুকরো পড়লো, আর মেহেজাবিন নিজের পাতে শুধু ঝোল নিয়ে বসেছে। রাশেদ একবারও নিজের পাত থেকে একটা টুকরো তার স্ত্রীর পাতে তুলে দিল না। আব্দুল করিম নিজের পাতের মাছটা তুলে মেহেজাবিনের পাতে দিলেন। মেহেজাবিন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেললো। সেই চোখের জলে মিশেছিল এক রাশ অপমান আর বঞ্চনা। বিকেলের দিকে মেহেজাবিন মাথা ঘুরে বারান্দায় পড়ে গেলেন। আব্দুল করিম চিৎকার করে উঠলো, রাশেদ ডাক্তার ডাকো। রাশেদ মোবাইল ফোনটা পকেটে ভরতে ভরতে বলল, আরে ও কিছু না, গ্যাস্ট্রিকের ব্যথা, একটু জল দাও ঠিক হয়ে যাবে, আমার এখন জরুরি কাজ আছে, বেরোতে হবে। শারমিনও নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি এখন ডিস্টার্ব ফিল করতে পারবো না, অফিসে একটা ইমেল পাঠাতে হবে। আব্দুল করিম একা হাতে মেয়েকে তুলে বিছানায় শুয়ে দিলেন। মেয়ের মাথায় হাত দিয়ে দেখলেন জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে। তিনি বললেন, এই পরিবারে মায়া নেই, মমতা নেই। মেহেজাবিন এখানে একা, একেবারে একা। তিনি মেহেজাবিনের সুটকেসটা আলমারি থেকে বের করলেন। মেহেজাবিন ঘুরের মধ্যে বলল, বাবা কি করছো? আব্দুল করিম তার চোখে মুছে দিয়ে বলল, খুব ধীর স্বরে বললেন, যেখানে তোকে মানুষ হিসেবে গণ্য করা হয় না, সেখানে বউ হিসেবে তোর অধিকার কেউ রক্ষা করবে না। আমি 115 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে মেহেজাবিনকে দেখতে আসিনি, আমি এসেছি আমার কলিজার টুকরোকে উদ্ধার করতে। রাশেদ ঘরে ঢুকে বাধা দিতে এলো, আব্বা আপনি ওকে নিয়ে যেতে পারবেন না। আব্দুল করিম এবার রাশেদের চোখের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বললেন, সাবধান রাশেদ, মাত্র কয়েক বছর আগে তোকে একটা সোনার পুতুল দিয়েছিলাম, আজ দেখছি সেটাকে তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আমার মেয়েটা যদি আজ মরেও যায়, তবুও তোদের এই পাথরের প্রসাদে তাকে এক মুহূর্তের জন্য রাখবো না। মেহেজাবিন ফেল ফেল করে বাবার দিকে তাকিয়ে রইল। সে কি পারবে এই সংসার ছেড়ে যেতে, নাকি সমাজের ভয়ে আবারও নিজেকে সঁপে দেবে এই নরকে? আব্দুল করিম মেয়ের হাতটা শক্ত করে ধরলেন। সেই হাত ধরার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। মেহেজাবিন উঠে দাঁড়ালো। সে দেখলো দরজায় দাঁড়িয়ে থাকা শারমিন আর রাশেদের চোখে কোনো মায়া নেই, শুধু দম্ভ। মেহেজাবিন কাপা গলায় বলল, চলো বাবা, আমাকে নিয়ে চলো। আব্দুল করিম মেহেজাবিনকে নিয়ে যখন গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন সূর্যটা ডুবো ডুবো। তিনি একবারও পেছনে ফিরে তাকালেন না। কিন্তু বড় একটা প্রশ্ন রয়ে গেল, এই সমাজ কি তাকে শান্তিতে থাকতে দিবে, নাকি রাশেদ আবারও কোনো নতুন চাল চালবে? ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।